তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির প্রস্তুতি থাকলেও দুশ্চিন্তা রয়েছে বলছেন বিশ্লেষকরা। শঙ্কা এড়াতে সরকারকে এগিয়ে আসার পরামর্শ। হাদির খুনিকে ধরতে সরকারকে আলটিমেটাম, ইনকিলাব মঞ্চের অগ্রগতি না জানালে বিকেলে শাহবাগে ফের জামায়াতের ঘোষণা। নারায়ণগঞ্জের মাঝ নদীতে ফেরিতে থাকা ট্রাকের ধাক্কায় ধলেশ্বরীতে ডুবল 5 যানবাহন, পানিতে পড়ে 3 জনের প্রাণহানি। এবং চাঁপাইনবাবগঞ্জের রেল স্টেশনের 300 বিঘা জমি দখল, গড়ে উঠেছে ভবন সহ ব্যবসা প্রতিষ্ঠান। দখলদারদের তালিকায় পৌরসভাও। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা, আমি সানি মৃধা। তারেক রহমানের দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দল থেকে তারেক রহমানের নিরাপত্তার সব প্রস্তুতি নিলেও দুশ্চিন্তার জায়গা রয়েছে। এক্ষেত্রে সরকারকে ভূমিকা মুখ্য মনে করছেন তারা। আর এসব বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেওয়ারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান নিজেই দেশে ফেরার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল 25 ডিসেম্বর ফিরছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সেদিন বেলা 12টা নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। দেশে ফিরে গুলশানের 196 নম্বরের এই বাড়িতেই উঠবেন তারেক রহমান, যা ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শতভাগ নিরাপত্তা। বাড়ির পুরো আঙিনা ও সড়কেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দেয়াল জুড়ে তারকাটা ও নিরাপত্তারক্ষীদের কঠোর পাহারা। দল থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা হলেও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানান শঙ্কার জায়গা দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবার অবকাশের কথাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে উনি ধারণ করে সামনে নিয়ে যাবেন এবং এই আদর্শকে ধারণ করতে গেলে, এই আদর্শ যে কাজ করতে গেলে রিজিওনাল কোনো পাওয়ারের কোনো ধরেন যে স্বার্থে আঘাত আসবে কিনা এবং তারা সেই অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবেন কিনা, এগুলো কিন্তু চিন্তা করার অবকাশ রয়েছে। চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া, তারা এই ইন্ডিয়ান স্টেট সেন্ট্রিক পাওয়ার স্ট্রাগলে জড়িত, যেখানে বাংলাদেশ ইজ এ ইম্পর্ট্যান্ট পয়েন্ট। হ্যাঁ, তো সেইখানে নিয়ন্ত্রণ রাখার জন্য তারা এই দেশের পলিটিক্যাল প্রসেসে তাদের নিয়ন্ত্রিত সরকার বা তাদের কিন একটা সরকার সবসময় রাখার চেষ্টা করবে। তবে সম্প্রতি ওসমান হাদির ঘটনা বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকাই সবচেয়ে মুখ্য বলে মনে করেন এ বিশ্লেষক। এছাড়াও তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেয়ার পরামর্শ তার। বেগম খালেদা জিয়াকে যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে এসএসএফের প্রোটেকশন দেওয়া হয়েছে, সেরকম রাষ্ট্র চিন্তা করলে তাকেও মানে সেই ধরনের একটা ডিক্লারেশন দিয়ে তাকে এসএসএফ এবং সরকারি যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে, প্রোটোকল সিকিউরিটি যেগুলো আছে, সবগুলো দেওয়া যেতে পারে। কিছু ডিপ্লোম্যাটিক সিকিউরিটির ব্যাপার থাকে, কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে, তাদের সহায়তাও কিন্তু এই সিকিউরিটি অর্গানাইজ করা যেতে পারে। মানে সব লেভেলে আপনাকে মিজান নিতে হবে। নির্বাচন সামনে রেখে ক্ষমতার পালাবদলের রাজনীতি যখন দৃশ্যমান, সর্বত্র দেশের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রশ্ন, সে সময় বিএনপির প্রধান নেতার নিরাপত্তা নিশ্চিত কতটা সম্ভব, সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। লন্ডনে পৌঁছেছেন ডক্টর জুবাইদা রহমান। শনিবার স্থানীয় সময় বিকেল 4 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইট। 25 ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে আবারও দেশে ফিরবেন তিনি। শনিবার সকাল 8:30টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী 25 ডিসেম্বর 17 বছর পর সপরিবারে সেদিন দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার সঙ্গেই দেশে ফেরার কথা রয়েছে ডক্টর জুবাইদা রহমানের। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে গত 5 ডিসেম্বর দেশে এসেছিলেন তিনি।
বিপ্লবী হাদির জানাজা ও দাফন শেষে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ভক্ত অনুসারীরা। একদিকে সহযোদ্ধাকে হারানোর বেদনা, অন্যদিকে হাদির হত্যাকারীদের এখনও ধরতে না পারার ক্ষোভ। ইনকিলাব মঞ্চের নেতারা ঘোষণা দিলেন 24 ঘন্টার আলটিমেটাম। এ সময়ের মধ্যে সরকার কোনো জবাব দিতে না পারলে বিকেলে ফের শাহবাগে বিক্ষোভ কর্মসূচি। হাসিব বিল্লার প্রতিবেদন। বিপ্লবী বন্ধুকে বিদায় জানিয়ে একাংশ এসে জড়ো হন শাহবাগে। এই চত্বরে শত শত কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সাহসী তরুণ নেতা ওসমান হাদি, যেখানে এখন বিপ্লবী হাদির নামে দ্রোহের আগুন। যে সাংস্কৃতিক লড়াই করতে গিয়ে জীবন দিলেন হাদি, স্লোগানে স্লোগানে সেই ইনসাফের লড়াই জারি রাখেন অনুসারীরা। একদিকে জাতীয় পতাকা হাতে দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ, অন্যদিকে শাহবাগের জমিন আসরের রক্তে রূপ নেয় জায়নামাজে। ছাত্র জনতাকে সহিংসতা না করার নির্দেশ দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। বলেন, ওসমান হাদিকে একজন খুন করেনি, এর পেছনে রয়েছে খুনি চক্র। হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তারে সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন এই নেতা। ওসমান হাদির খুনের পিছনে পুরো একটা খুনি চক্র রয়েছে। আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সন্দেহের চোখে দেখি না, সেই সাথে আমরা কাউকে সন্দেহের বাইরেও দেখি না। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। সবশেষে জনগণকে শাহবাগ ত্যাগ করার আহ্বান জানানো হয়। তবে 24 ঘন্টার মধ্যে সরকার সঠিক জবাব দিতে না পারলে রোববার বিকেলে ফের জমায়েতের ঘোষণা দেয় হাদির প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ। আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কার হাতে তুলে দেব না। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। ময়মনসিংহে শ্রমিক দীপু দাসকে হত্যার ঘটনায় ধর্ম অবমাননার কোনো সত্যতা পায়নি র্যাব। পায়োনিয়ার নিট ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ সহ 10 জনকে আটক করা হয়েছে। হত্যার আগে মিথ্যা অভিযোগে দীপুকে চাকরি থেকে অব্যাহতি ও উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় বলে জানায় র্যাব। হারুনুর রশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। অথচ র্যাব বলছে সেই অভিযোগের কোনো প্রমাণ এখনও পায়নি তারা, বরং পায়োনিয়ার নিট ফ্যাক্টরির কর্মীদের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি হয় বলে ধারণা। শনিবার দুপুরে ময়মনসিংহে র্যাব 14 এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা নিরূপণ ছাড়াই নিহত দীপুকে চাকরি থেকে অব্যাহতি এবং উত্তেজিত জনতার হাতে তুলে দেয় পায়োনিয়ার নিটওয়্যারের কর্মকর্তারা। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাহ সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহের ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে র্যাব। আর পুলিশের হাতে আটক হয়েছেন 3 জন। 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কংক্রিট এভিডেন্স নাই, তথ্য প্রমাণ এরকম পাইনি যে এটা ধর্মীয় অবমাননার বিষয় কিনা। আমরা বিষয়টা তৎপর আছি এবং খুব দ্রুতই আমরা বিষয়টা উদ্ধার করতে পারবো। 18 ডিসেম্বর রাতে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পরদিন অজ্ঞাত 150 জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। লক্ষ্মীপুরের রাজনৈতিক প্রতিহিংসার শিকার 7 বছরের শিশু। সদর উপজেলার বিএনপি নেতা বেলাল হোসেনের বসত ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে প্রাণ হারায় 7 বছরের শিশু আয়েশা। শরীরের সিংহভাগ পুড়ে যাওয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেলালের আরও 2 মেয়ে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নাসিম শুভর তথ্য ছবিতে প্রতিবেদন।
রাত তখন 12:30। গভীর ঘুমে আচ্ছন্ন বিএনপি নেতা বেলাল হোসেনের টিনশেড ঘরে চারদিকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিয়ান শিখা গ্রাস করে পুরো ঘর। বেলাল ও তার স্ত্রী জেগে উঠে পালানোর চেষ্টা করলেও দেখেন বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্ত্রী ও ছোট 2 সন্তানকে নিয়ে কোনো মতে ঘর থেকে বের হতে পারলেও আগুনে আটকা পড়ে বেলালের 7 বছরের সন্তান আয়েশা। খাটের নিচে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি তার। জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। আগুনে পুড়ে ঝলসে গেছেন বেলাল হোসেন ও তার 2 মেয়ে, কলেজ পড়ুয়া স্মৃতি এবং স্কুল ছাত্রী বিথি। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলেও অবস্থার অবনতি হওয়ায় স্মৃতি ও বিথিকে দ্রুত ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানান স্মৃতির শরীরের 80% এবং বিথির শরীরের 30% পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। এক সাইডে যে আশ্রয় নিচ্ছে কিন্তু দুইটা বাইর করতে পারছে। পুরো ঘরের তৎক্ষণাৎ আগুন লেগে গেছে, পুরা মানে 5 মিনিটের মধ্যে পুরো ঘর জ্বলে যায়। হেতে আগুন কয়ে টকা দিয়ে হেতে আঙ্গর টানি লই তো সকতন মুশিরে বা লাগে না আগুন মুশিরে তন টানি নামাই টইন ব্যাংসে না কি ব্যাংসে কইতে মাইতন ঠেলি বার করি আঙ্গর বার করে দিছে লেদা গারে আর হোলা গারে হেতেন সব হারি গেছি। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠেন এলাকাবাসী। শনিবার সকালে শত শত মানুষ মানববন্ধনে অংশ নিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং 24 ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দেব। প্রচুর আগুন হয়ে গেছে, সব দাউ দাউ করে জ্বলতেছে। পর আমরা ফায়ার সার্ভিসে কল দিছি, ফায়ার সার্ভিস আপনার আস্তে আস্তে কিন্তু সময় লেগে গেছে, আস্তে আস্তে ঘর পুরা শেষ। আমি চাই এমন আগুন সন্ত্রাস যেন আর কোথাও না হয়। আমাদের জানমালের নিরাপত্তা এবং বর্তমান যে পরিস্থিতি আমরা আতঙ্কে আছি। এদিকে পুলিশ সুপার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন তারা। দুষ্কৃতিকারীরা হয়তো করে থাকতে পারে, এটা আসলে তদন্ত সাপেক্ষে আরও স্পষ্ট হতে পারে, এটা আমরা তদন্ত করব। আর প্রাথমিকভাবে সরকারিভাবে আমরা এই যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সরকারিভাবে যে আর্থিক সাহায্য এবং শুকনো খাবার এবং শীতবস্ত্র আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এই ঘটনাকে জঘন্য ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন তিনি। নাসিম শুভ, এখন লক্ষ্মীপুর। ময়মনসিংহে দীপু চন্দ্রকে পুড়িয়ে হত্যা ও লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশুকন্যা আয়েশাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মুহুর্মুহু স্লোগান তোলে ছাত্র জনতা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, দেশে আইনের শাসন নেই। সকল খুনের সাথে যারা জড়িত তাদের বিচার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অনতিবিলম্ব আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন, সরকারের উদাসীনতা আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দেখছেন আপনারা অগ্নিসন্ত্রাস করছে, ভাঙচুর করছে এবং দেশের বাইরের আধিপত্যবাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে তারা এই হত্যাকাণ্ডগুলো পরিচালনা করছে। আমরা হতাশ হই যখন দেখতে পাই জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশে এই ধরনের অনিরাপদ নৃশংস পরিস্থিতি বিরাজ করছে। এর দায় সম্পূর্ণভাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকেই বহন করতে হবে। আমরা মনে করি এই দুইজনের ব্যর্থতার কারণে আজ বাংলাদেশে আইনের শাসন ভুলণ্ঠিত হওয়ার পথে। নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাপল্লী এলাকায় একটি ফেরি থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গেছে ট্রাকসহ 5টি যানবাহন। এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পানিতে পড়ে গেলে 2 জনের মৃত্যু হয়, আর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেকজন।
শনিবার রাত 9:30টার দিকে ফেরিটি বক্তাপল্লী ঘাট থেকে নরসিংপুর ঘাটে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ফেরিটি যখন মাঝ নদীতে তখন একটি ট্রাক স্টার্ট নেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুটি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ 5টি যান নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফতুল্লাপাড় থেকে ফেরিটা যখন বক্তাবলী পাড়ে আসতেছিল, নদীর মাঝখানে আসার পরে আপনার ট্রাকটা স্টার্ট হয়ে সামনে দুটো গাড়ি ছিল, অটো গাড়ি, একটা ভ্যান এবং একটা মোটরসাইকেল, এই সহ ট্রাকটা পানিতে পড়ে যায়। পরবর্তীকালে বিভিন্ন সংস্থা আসে, কোস্টগার্ড আসে, ফায়ার সার্ভিস আসে, আমরা আসি। আইনিভাবে ওসমান হাদির হত্যাকারীদের বিচার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত করেছেন তিনি। এ সময় ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কথা জানান জামায়াতের আমির। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর অনেক দায়িত্ব রয়েছেও বলে জানান তিনি। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন। তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্শ্বের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের প্রায় 350 বিঘা জমি দখল করে গড়ে উঠেছে দোতলা ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দখলদারদের তালিকায় রয়েছেন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থেকে শুরু করে ব্যবসায়ীরা। দখলদারদের তালিকায় পৌরসভার নামও। প্রভাবশালীদের ছত্রছায়ায় দখলদারি চলছে বছরের পর বছর, যাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলছে রেল কর্তৃপক্ষ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম প্রাচীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেল স্টেশন, যে স্টেশনের সম্ভাবনা থমকে গেছে দখলদারদের কারণে। জেলার আমনুরা থেকে রহনপুর রেল লাইন ও এর আশপাশের প্রায় 350 বিঘা জমি দখল করে গড়ে উঠেছে দোতলা ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ছত্রছায়া ও স্থানীয় প্রভাবশালীদের অসাধু সিন্ডিকেটে রেলওয়ের অনেক জলাশয় ভরাট করে বাড়িঘর নির্মাণ সহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এতে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। যখন যে মনে করেছে যে এটা আমার সম্পত্তি, তখন সে সেভাবে দখল করে স্থাপনা গড়ে তুলেছে। হয় সে ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে, নাহলে সে নিজের বাড়িঘর তৈরি করেছে। রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা, রেলওয়ে কর্তৃপক্ষের কোণঠাসা বিধায় এই জায়গাটাতে তারা এই অবৈধ স্থাপনাগুলো স্থাপন করার সুযোগ পেয়েছে। এখানে মালগাড়ি এখন 2টি দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে যে কমিউটার ট্রেন সেটিকে কোন দিক দিয়ে ঢুকবে এবং সেটি কিন্তু ঢুকার জায়গা নাই। রেল কর্তৃপক্ষ যদি উচ্ছেদ করতে আসে তারা তাদের বাধাগ্রস্ত করে। বাংলাদেশ, ভারত ও নেপালের ত্রিদেশীয় বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত রহনপুর শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে বাস্তবায়ন করার দাবি বাস্তবায়ন পরিষদের। সঠিক তদারকি না থাকার কারণে বা সঠিক পরিকল্পনা না থাকার কারণে এই জায়গাগুলো দীর্ঘদিন ধরে ফাঁকা ছিল। তারপর এখানকার যারা স্থানীয় দখলদার, এই দখলদাররা জায়গাগুলো দখল করে ফেলে এবং এটার পিছনে যারা রেলওয়ের যারা কর্মকর্তা আছে তারাও জড়িত। এখানে যদি রেল লাইন বাড়ানো হয়, রেল লাইনে যদি সড়ক সম্প্রসারণ করা হয়, তাহলে আপনার এখানে একটার জায়গায় আপনার দুইটার জায়গায় 4টা র্যাক ঢুকবে, তাতে করে সরকার অনেক লাভবান হবে। রেলওয়ে স্টেশন মাস্টারের দাবি, রেলের দখল হওয়া জায়গা উচ্ছেদে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক বলছেন, প্রভাবশালী মহলের বাধার মুখে পড়ে থমকে আছে উচ্ছেদ অভিযান। রহনপুর স্টেশন চত্বরে 187 একর জায়গা আছে,
তার মধ্যে ন্যূনতম 20% জায়গা রেল স্টেশনের দখলে আছে, বাকিগুলো সব বেদখলে। এগুলো বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা আছে, ওনারা নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেবেন আর কি। ভূসম্পত্তি বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করছিল, কিন্তু সেখানে তো যে উন্মত্ত জনতার শিকার হয়েছিল আর কি ওই সময়। হ্যাঁ, ওই জন্য পুরোপুরি মানে পুরা প্রশাসনিক সমর্থন ছাড়া এটা উচ্ছেদ করা রেলের একার পক্ষে সম্ভব না। রহনপুরের বিষয়ে আমরা আবার চিন্তা ভাবনা করতেছি, এটাকে যাতে সাকসেসফুলি করা যায়, অপারেশনটা চালানো যায়। রেলওয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র রহনপুর রেল স্টেশন এলাকায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পাশাপাশি বৈধ ২৭টি স্থাপনার ইজারা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। দ্রুত শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে বাস্তবায়ন করার দাবি স্থানীয়দের। এখন চাঁপাইনবাবগঞ্জ। সারা দেশে জেঁকে বসেছে শীত। সকাল থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। এমন পরিস্থিতিতে শ্রমজীবীরা পড়েছেন বিপাকে। জীবিকার তাগিদে তীব্র শীতেও কর্মস্থলে যাচ্ছেন তারা। আরও জানাতে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান এবং বগুড়ার কৈচর এলাকা থেকে যুক্ত রয়েছেন রাজীব সেলিম। শুরুতে যাব রাজশাহীতে। মারুফ, জানাবেন যে আজ কুয়াশার দাপট কেমন দেখছেন সেখানে? শুভ সকাল জ্যোতিকা। আসলে সকাল থেকে রাজশাহীর যে অঞ্চল আছে সব জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কুয়াশায় আচ্ছন্ন, এবং সকালের বিশেষ করে ভোর থেকে এখানে একটু শীতের যে প্রবাহ সেটি কিন্তু বেশি দেখা যায়। পাশাপাশি আমরা সকাল থেকে এখানে হালকা মাঝারি কুয়াশার যে তারতম্য সেটি কিন্তু দেখতে পাচ্ছি। তবে সময় যত যাচ্ছে যেখানে কুয়াশা কমার কথা সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কুয়াশার প্রবাহটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এখন পর্যন্ত রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে সকাল 6টায় এখানে যে আবহাওয়ার মাত্রা মাপা হয়েছে সেখানে তারা জানিয়েছেন যে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত বিরাজ করছে। এখানে বাতাসের আর্দ্রতা 100%, এবং কোনো বাতাস সেভাবে প্রবাহ হচ্ছে না। গতকাল আমরা দেখেছি যে পরিমাণ তাপমাত্রা কম ছিল, এবং পাশাপাশি এখানে বাতাসের যে প্রবাহটা সেটিও কিন্তু কম ছিল। আজকে বাতাসের যে প্রবাহ সেটি কিন্তু স্বাভাবিক আছে, যার কারণে কুয়াশা বেশি পড়লেও শীতের সেই তীব্রতাটা খুব কিন্তু বেশি অনুভূত হচ্ছে না। আর সবচাইতে যে বিষয়টি আপনি বললেন যে শীতের কারণে নিম্ন আয়ের যেসব মানুষ আছেন, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, তারা কিন্তু বেশি বিপাকে পড়েন। কারণ আপনি জানেন সকাল থেকেই বিশেষ করে যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন সেই সব মানুষ, পাশাপাশি যারা রিক্সা চালায় এবং অন্যান্য যেসব পেশার শ্রমিক আছেন যারা, তারা কিন্তু এখানে এসে তারা কাজের সন্ধানে কিন্তু বের হয়। এত শীত উপেক্ষা করেও কিন্তু তারা তাদের যে দৈনিক কাজ সেগুলো করার জন্য কিন্তু বের হয়েছেন, এবং আমরা দেখেছি যে অনেকেই হালকা পোশাক পরে বের হয়েছেন, এবং অনেকে দূর দূরান্ত থেকে যে বাইসাইকেল সেটি কিন্তু চালিয়ে তাদের কাজের সন্ধানে এই শহরে কিন্তু আসছেন। পাশাপাশি এখানে শীতের যে আমেজ সেটি কিন্তু জমে ওঠে যখন আমরা দেখতে পাই চায়ের দোকানগুলোতে এখানে চায়ের কাপের আড্ডায় কিন্তু অনেকেই সকাল থেকে আড্ডা দিচ্ছেন। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা তাদের জীবিকার তাগিদেই মূলত সকাল থেকেই কিন্তু বের হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে এখানে যারা রিক্সা চালক আছেন তাদের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে বিশেষ করে সকালের এই সময়ে ঠান্ডা একটু বেশি থাকার কারণে আশেপাশে মানুষজন খুব কম বের হয়, যার কারণে তারা সকালে যে ধরনের মানুষ পাওয়ার কথা বা ভাড়া পাওয়ার কথা সেটা কিন্তু তারা পাচ্ছেন না। তারা বলছেন যে শীত আসলে তাদের এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়তই ফেস করতে হয়, যেটি এখন যেহেতু গতকাল থেকে রাজশাহীতে শীতের যে প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। পরবর্তীতে যখন আরও শীত বাড়বে তখন তাদের যে দৈনিক কাজকর্ম সেগুলো কিন্তু ব্যাহত হবে, এটি কিন্তু তারা আশঙ্কা করছেন, এবং তারা চাচ্ছেন যে তাদের যে কাজের সময়সীমা এবং তারা এই মুহূর্তে যে কাজগুলো করছেন সেগুলোর পাশাপাশি যদি বিকল্প কাজের সংস্থান থাকে তাহলে শীতের মাঝেও তারা কিন্তু তাদের জীবিকা কিন্তু জন্য যে কাজকর্ম সেগুলো কিন্তু চালিয়ে যেতে পারবেন। সব মিলিয়ে রাজশাহীর শীতের যে প্রভাব সেটি কিন্তু ধীরে ধীরেই বৃদ্ধি পাচ্ছে, তবে আগামী 2 দিনেও এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও কিন্তু আবহাওয়া অফিস কিন্তু আমাদের জানিয়েছেন। জ্যোতিকা, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল শীতের সবশেষ খবরাখবর।
এবার চলে যাব বগুড়াতে রাজীবের কাছে। রাজীব, এই তীব্র শীতের সকালে শ্রমজীবীদের দুর্ভোগের চিত্র কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, প্রকৃতিতে শীত চলে এসেছে। ঋতুচক্রের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী সবেমাত্র প্রকৃতিতে শীত এসেছে। পৌষের এই প্রথম সপ্তাহে একেবারে জেঁকে বসেছে শীত। সে কারণে আসলে নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন এবং সকাল সকাল যেহেতু কাজে বের হতে হয়। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি হচ্ছে বগুড়া সদর এবং কাহালু উপজেলার মাঝামাঝি কৈচর গ্রাম। এই গ্রামের মানুষরা আসলে খুবই সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে তারা বেরিয়ে পড়েন এবং আজকের যে সকাল, আজকে যে ভোর হয়েছে সেই ভোর কিন্তু একেবারে কুয়াশাচ্ছন্ন ভোর এবং তাপমাত্রা খুবই কম, 13.2 ডিগ্রি তাপমাত্রা আজকে সকাল 6টায় বগুড়া আবহাওয়া অফিস এটি নির্ধারণ করেছে এবং গতকাল ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শীতের তীব্রতা প্রতিদিনই কিছুটা বাড়ছে, তাপমাত্রা কমছে এবং এই যে তাপমাত্রা এটি কিন্তু গত সপ্তাহ থেকেই কমতে শুরু করেছে। গেল সপ্তাহে অর্থাৎ 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাপমাত্রা ছিল 14.4 থেকে 14.8-এর মধ্যে, অর্থাৎ তখন থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে। আর গতকাল থেকে একেবারে জেঁকে বসেছে শীত এবং স্থবির হয়ে পড়েছে এই শীতে আসলে খেটে খাওয়া নিম্নবিত্ত এবং শ্রমজীবী যারা রয়েছেন তাদের জীবন জীবিকা। সকাল সকাল কাজে বের হচ্ছেন এবং বগুড়া যেহেতু সবজির জন্য বিখ্যাত এবং সেই সবজি চাষি যারা রয়েছেন তারা রাতভর শীতলতায় যে জমে থাকে যে সবজি ক্ষেত, সেখানে সকাল সকাল যান এবং এই কুয়াশার মধ্যে তারা সবজি তুলে নিয়ে সকাল সকাল যে হাটগুলো বসে সেগুলোতে যান এবং বগুড়ার 3টি উপজেলা রয়েছে, আদমদিঘি, দুপচাঁচি এবং কাহালু উপজেলা। এই উপজেলাগুলোতে প্রচুর পরিমাণ মাছ চাষ হয়ে থাকে এবং সকাল সকাল এই মাছ চাষের সাথে যারা জড়িত তারাও কিন্তু পানিতে নেমে পড়েন এবং পানির সংস্পর্শে, শীতল পানির সংস্পর্শে আসার কারণে আসলে এই ধরনের মানুষগুলোই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন এবং এই রোগী ভর্তি শুরু হয়েছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে। আমরা মোহাম্মদ আলী হাসপাতালে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালের যে ধরনের প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে এবং এখানে যারা ভর্তি হবেন তাদের জন্য যেটুকু সহযোগিতা, তাদের যে সেবা প্রয়োজন সেই সেবার ব্যবস্থা তারা করে ফেলেছেন এরই মধ্যে। আর চিকিৎসকদের যে পরামর্শ রয়েছে এই শ্রমজীবী মানুষদের জন্য এবং এই শীতে যাদের বেশি সমস্যা হয়ে থাকে শীতজনিত রোগের, তাদের জন্য বয়স্ক এবং শিশুদেরকে আসলে বাড়তি নজরদারিতে রাখতে বলা হয়েছে। চিকিৎসকরা এমন আহ্বান করেছেন। এই ছিল আমার কাছে আসলে বগুড়া থেকে শীতের সব শেষ খবর। যদি সারা দেশে জেঁকে বসেছে শীত, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শেরপুরের চরাঞ্চলে এবার বেগুনের ফলন ভালো হয়েছে। চরাঞ্চলের উর্বর জমিতে চাষকৃত এসব বেগুন জেলার চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, যা স্থানীয় কৃষকদের জন্য এনে দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। বেগুন চাষে কৃষকদের আগ্রহ ও আবহাওয়া অনুকূলে থাকায় শেরপুরে চলতি বছর বেগুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। 1360 হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে 1370 হেক্টর জমিতে। শুধুমাত্র সদর উপজেলাতেই প্রায় 900 হেক্টর জমিতে বেগুনের চাষ হয়েছে। এই বছর কৃষকেরা বাড়ি 12, বাড়ি কিং কোবরা, বাড়ি হাইব্রিড 3 ও বাড়ি হাইব্রিড 4 জাতের বেগুনের চাষ করেছেন। 1 বিঘা জমিতে 3 থেকে 3,500 বেগুনের চারা রোপণ করা যায়। বিঘা প্রতি বেগুন চাষে খরচ হয় 40 থেকে 50,000 টাকা এবং আয় হয় 1 থেকে 1.5 লাখ টাকা। প্রতিদিন আমরা একটা করে বেগুন দেই, 200 মণ, 180 মণ কিংবা 220 মণ এরকম বেগুন দেই। তো এবার বেগুনের দাম আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি বেশি। 30 বেগুন আমি করছি, 25-30 হাজার টাকা খরচ হয়। 60-70-1 লাখের উপরে কেউ কেউ বেছে, আবার কেউ কেউ কম হয়। স্থানীয় বাজারে প্রতি সপ্তাহে বেগুন বিক্রি হয় প্রায় 1.5 কোটি টাকা, যা পৌঁছে যায় দেশের বিভিন্ন স্থানে। শেরপুরের বেগুনের গুণগত মান ভালো হওয়ায় দেশের বাজারের এর চাহিদার কথা জানান পাইকাররা। 3 মাসে 50,000 টাকা 60,000 দিই, আমি কিশোরগঞ্জ দিই, যাত্রাবাড়িও দিতেছি, চৌরাস্তা দিতেছি, আর কি বিভিন্ন জায়গায় পাঠাইতেছি, অন্য জায়গায় সেল হইতেছে। বেচছি তো 1 লাখ 3 টাকা বেচছি। বেগুনের দাম এবার ভালো, 7 লাখের মতন বেচছি, 3 লাখের মতন খরচ হয়েছে। আরো সিজন আছে, 1.5 মাস আছে, বেচা কিনি করবো। কৃষকদের বেগুন চাষে উৎসাহিত করার পাশাপাশি সার্বিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে জৈব পদ্ধতি কিভাবে বেগুন চাষ করা যায় সেটা তাদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সুষম সার ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা রক্ষা করে কিভাবে বেগুন চাষ করলে লাভবান হয় সেই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। ভালো ফলন ও দাম পাওয়ায় আগামী বছর বেগুনের চাষের পরিধি বাড়বে বলে প্রত্যাশা চাষিদের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। কুমিল্লার দাউদকান্দিতে শুরু হওয়া প্লাবন ভূমিতে মাছ চাষ বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। উৎপাদন ব্যয় বৃদ্ধির চ্যালেঞ্জ থাকলেও এই মডেল দেশব্যাপী ছড়িয়ে দিলে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। খালেদ সাইফুল্লাহর রিপোর্টে ছবি তুলেছেন কামরুল হাসান। পুকুর আর দিঘির বদ্ধ জলাশয় নয়, দেশের প্লাবনভূমিতে মাছ উৎপাদনের এক অনন্য মডেল হয়ে উঠেছে কুমিল্লা। দেশের প্লাবনভূমির মধ্যে মাছ উৎপাদনে শীর্ষ জেলা আর জাতীয়ভাবে অবস্থান দ্বিতীয়। বছর উৎপাদন হয় প্রায় 3,15,000 মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার দ্বিগুণ। 1986 সালে কুমিল্লার দাউদকান্দিতে অনাবাদি জমিতে বাঁধ দিয়ে শুরু হয় মাছের উৎপাদন। এরপর এই মডেল ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বর্ষায় যে জমিতে জলাবদ্ধতা হতো সেই সময়টাতেই শুরু হয় মাছ চাষ। এতে ঘুচেছে বেকারত্ব, গ্রামীণ মানুষের জীবনে এসেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশব্যাপী এই পদ্ধতি ছড়িয়ে দিলে শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রপ্তানি উপযোগী চাষের জন্য আমাদেরকে বিশেষ করে যে ফিড এবং খাবারগুলো আছে এটিকে যথাযথভাবে প্রয়োগ করে আমরা যদি মানসম্মত উপায়ে চাষাবাদ করতে পারি, এটি আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তবে খাবারের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয়ও বেড়েছে, ফলে বড় পরিসরে মাছ চাষ এখন চ্যালেঞ্জের মুখে। খাদ্য দামটা বেশি হয়ে যাওয়াতে আমাদের যারা ব্যাপারীরা মাছ কিনে আনে তারাও মাঝে মধ্যে আসা এই লস শুধু করে, মানে আসলে কেউ সুবিধাজনক জায়গায় নাই। সুবিধাজনক জায়গায় ছিল করোনার আগে, আমরাও মোটামুটি লাভবান হয়েছিলাম। খাদ্যের দাম অনুযায়ী যাই আমরা ওই প্রকল্পের ভাড়া তো আমরা নেই, এটা বাৎসরিক একটা ভাড়া নেই বা 6 মাসের একটা ভাড়া নেই। ওই ভাড়াটা নেওয়ার পরে আমরা দেখা গেছে যে আমাদের ওইটা আমরা পোষাইতে পারি না। এখানে চ্যালেঞ্জ বলতে বর্তমানে আমাদের চাষিরা শুধু একটাই সমস্যা, যেখানে হচ্ছে খাদ্যের দামটা বর্তমানে অনেক বেশি। ওনারা সবসময় আলোচনা করে যে খাদ্যের দামটা বেশি হওয়ার কারণে ওনাদের একটু সমস্যা হচ্ছে। দাউদকান্দির 115টি প্রকল্পে প্রতি বছর উৎপাদিত হয় প্রায় 2,500 কোটি টাকার মাছ। চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের নিয়ে চলছে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম। এটার মূল চ্যালেঞ্জগুলো ছিল আসলে কমিউনিটিকে মোটিভেশন দিয়ে ধরে রাখা। তো বার্ড স্থানীয় প্রশাসন বা লোকাল যে কমিউনিটি লিডার আছে ওদেরকে সম্পৃক্ত করে বার্ডের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মোটিভেশন ট্রেনিংয়ের মাধ্যমে বার্ড চাচ্ছে যে কুমিল্লার যে দাউদকান্দি মডেলের আলোকে লাকসাম প্রাগী গবেষণা নিয়েছে, এটা অনেকটাই সফল। আর এই সফলতাকে বার্ডের মাধ্যমে বার্ডের কনসার্ন মিনিস্ট্রির মাধ্যমে বার্ড দেশব্যাপী এটা ছড়াই দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এটা একটা নীতিগত অবস্থান তৈরি করতে হবে, এটার একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার, একটা নীতিমালা দরকার যে এটা কিসের আন্ডারে, কোন মিনিস্ট্রির আন্ডারে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় এবং এই ফর্মে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। তো সেই জায়গাটা, সেই নীতিমালাটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় যে যেই উদ্যোগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলোর সফলতাই আসলে এটাকে আমাদেরকে আরও বেশি জায়গায় এটাকে ছড়িয়ে দিবে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার এক সফল উদাহরণ প্লাবনভূমি। সঠিক পরিকল্পনা ও সামাজিক ঐক্য ধরে রাখতে পারলে এই মডেল বদলে দিতে পারে দেশের সামগ্রিক মৎস্য খাতের চিত্র। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ার ইসলামিক স্টেটের একজন স্থানীয় নেতাসহ মোট 5 সদস্য নিহত হয়েছেন। সিবিএসই নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটির প্রধান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে নিহত আইএস সদস্যরা পূর্ব সিরিয়ার দেইরেজোর এলাকার। এদের মধ্যে আইএসের একজন নেতাও ছিলেন, যার দায়িত্ব ছিল ওই অঞ্চলে ড্রোন পরিচালনার নেতৃত্ব দেয়া। যদিও এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। 13 ডিসেম্বর আইএসের হামলায় মার্কিন সেনা ও অনুবাদক নিহতের পর গেল শুক্রবার সিরিয়া ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযানে যোগ দেয় জর্ডানের বিমান বাহিনীও।
হামলার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় সিরিয়ার আইএসের অন্তত 70টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে মার্কিন বিমান বাহিনী। চলমান থাই কম্বোডিয়া সীমান্ত সংঘাত দীর্ঘায়িত হওয়ায় এর খেসারত দিচ্ছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ইতোমধ্যে ব্যাংকক ও নমপেনের অনেকে স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এ অবস্থায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। অবিলম্বে শ্রেণীকক্ষে প্রিয় সহপাঠীদের কাছে ফিরতে উদ্গ্রীব এই কোমলমতিরা। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। পান্না ত্রিভুজ নামে একটি বিতর্কিত অঞ্চলের দাবিকে কেন্দ্র করে 118 বছরের পুরনো দ্বন্দ্বে লিপ্ত থাইল্যান্ড ও কম্বোডিয়া, যা নিয়ে মাঝে মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত হয় দুই দেশের সৈন্যরা। ইস্যুটির সমাধানে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ আন্তর্জাতিক পক্ষগুলো বেশ কয়েকবার ব্যাংকক ও নমপেনকে আলোচনার টেবিলে বসালেও আসেনি কোনো স্থায়ী সমাধান। এবছরের জুলাইয়ে রক্তক্ষয়ী সীমান্ত সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সৈন্যরা। কয়েকদিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ, যার স্থায়ী ভিত্তি পায় অক্টোবরে কুয়ালালামপুরে ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে। কিন্তু এর 1.5 মাস না পেরোতেই ডিসেম্বর থেকে নতুন করে সংঘাতে জড়ায় ব্যাংকক ও নমপেন। চলমান সংঘাতে প্রাণহানি ছাড়াও বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের সীমান্ত এলাকার কয়েক লাখ বাসিন্দা, যার রেশ পড়েছে সীমান্তবর্তী অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানেও। শুক্রবার শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে থাইল্যান্ডের অন্তত 7টি প্রদেশের প্রায় 1000 স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। দ্রুত চলমান সংঘাতের সমাধান ও শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন এসব এলাকার শিক্ষার্থীরা। ไม่ค่ะโรงเรียนหยุดจนกว่าจะสถานการณ์จะคลี่คลายค่ะผมอยู่บ้านแล้วได้ยินเสียงระเบิดเลยรู้สึกกลัวครับเลยได้ย้ายมาที่นี่ครับ একই অবস্থা বিরাজ করছে কম্বোডিয়া জুড়েও। চলমান সংঘাতের কারণে নিরাপত্তা শঙ্কায় দেশটির সীমান্তবর্তী প্রদেশগুলোর 500-র বেশি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অনেক স্থানে বাস্তুচ্যুত শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে অস্থায়ী ভিত্তিতে চলছে পাঠদানও। ইতোমধ্যে কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশের একটি স্কুল 13 বাস্তুচ্যুত শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছে এবং সংকটময় মুহূর্তেও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে উদ্যোগ গ্রহণ করেছে। আশেপাশের শরণার্থী শিবিরগুলো থেকেও শিক্ষার্থী সংগ্রহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরপর উদ্বেগ উৎকণ্ঠায় শিক্ষার্থীরা। ប៉ះពាល់លោកគ្រូដោយសារខ្ញុំរៀនទី 9 ចឹងទៅខ្ញុំត្រូវការសិក្សាច្រើនជាងមុនដោយសារខ្ញុំត្រូវប្រឡងឌីប្លូមខ្ញុំអត់តមកចូលរៀនទេហើយការរៀនសូត្រអត់ដឹងថានៅរៀនទៅណា তবে থাই কম্বোডিয়া চলমান সংঘাত নিরসনে আসার কথা শুনিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রুবিও জানান, সোমবারের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হবে ব্যাংকক ও নমপেন। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এবার খেলার প্রসঙ্গ। জনসংখ্যা বৃদ্ধি আর লাগামহীন নগরায়নের চাপে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। শহরে শিশু কিশোরদের মাঠে দৌড়ানোর সুযোগ দিন দিন কমছে। বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে কৃত্রিম টার্ফের মাঠ। ঢাকা, চট্টগ্রামের পাশাপাশি মফস্বলেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ব্যবসা। ফেনীতে গত 1 বছরে গড়ে উঠেছে 7টি কৃত্রিম মাঠ। সেই গল্পই তুলে ধরেছেন সুলাইমান ডালিম। নগরায়নের দাপটে হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। ফেনী শহরেও নেই পর্যাপ্ত উন্মুক্ত জায়গা। নতুন প্রজন্মের শিশু কিশোর আর তরুণরা মাঠে খেলাধুলার সুযোগ পাচ্ছে সীমিত। ফলে অনেকেই সময় কাটাচ্ছে মোবাইল আর ডিজিটাল পর্দায়। তবে এই সংকটের মাঝেই বিকল্প হয়ে উঠেছে কৃত্রিম টার্পের খেলার মাঠ। অল্প জায়গায় সিনথেটিক ঘাস বসিয়ে তৈরি হচ্ছে ছোট পরিসরের মাঠ, যেখানে ফুটবল, ক্রিকেট কিংবা ব্যাডমিন্টন খেলায় মেতে উঠেছে বিভিন্ন বয়সী মানুষ। এখন আমরা মডার্ন যুগ, মানুষ এখন শৌখিন। এই কারণে আমরা চেষ্টা করি যে যেখানে আমাদের সুযোগ সুবিধা ভালো থাকবে, আমাদের জন্য ফ্যাসিলিটি ভালো থাকবে, আমরা ওইদিকেই ঝুঁকবো। বর্তমানে তো খেলাধুলার যে অবস্থা, যে বড় মাঠগুলো অনেকটাই বিভিন্ন অব্যবস্থাপনা, বিভিন্ন কারণে ইয়ে হয়ে যাওয়াতে এখন যে ছোট মাঠগুলো হচ্ছে, এই ছোট মাঠগুলো থেকে অন্ততপক্ষে মানুষ তাদের শরীর চর্চা হলেও তারা করতে পারবে।
দিন দিন জনপ্রিয় হচ্ছে বিনোদন আর শরীরচর্চার এই নতুন ব্যবস্থা। দর্শনার্থীদের আকর্ষণে কেউ কেউ মাঠের পাশে যুক্ত করেছেন ফুড কোর্ট। মফস্বল শহরেও ছড়িয়ে পড়েছে কৃত্রিম মাঠের এই ব্যবসা। ফেনীতেই গত 1 বছরে গড়ে উঠেছে 7টি টার্ফ মাঠ। এ খাতে উদ্যোক্তাদের বিনিয়োগ ছাড়িয়েছে 10 কোটি টাকার বেশি। ঘন্টা হিসাবে ভাড়া গুনে খেলায় নামছে শিশু কিশোর থেকে বিভিন্ন বয়সী মানুষ। উদ্যোক্তারা বলছেন এ খাতে আগ্রহ বাড়ছে দিনকে দিন। নিয়মিত বুকিং থাকায় ব্যবসাও হচ্ছে ভালো। যদি এটা টাকার বিনিময়ে, বাট এই আদতে এটা অনেক উপকারী হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য। বিজনেসের পাশাপাশি যারা তরুণ প্রজন্ম আছে তারা অন্তত একটা বিনোদনের সুযোগ পাচ্ছে এই টার্ফের মাধ্যমে। উন্নত মানের খেলোয়াড় তৈরির জন্য এসব কৃত্রিম মাঠ বড় প্রাকৃতিক মাঠের বিকল্প হতে পারে না। শুধুমাত্র শরীর চর্চাই ওটাতে হচ্ছে, মানে আমরা আসলে ওই রকম প্রতিভাবান খেলোয়াড় আমরা ওখান থেকে আসলে উঠিয়ে নিয়ে আসতে পারবো না। সেজন্য আমাদের আসলে মাঠ তৈরি করা দরকার। আমাদের আসলে পর্যাপ্ত পরিমাণে মাঠ তো এখন তৈরি করা দরকার। তবে আমাদের মন্ত্রণালয় থেকে অনেক আপনার উদ্যোগ নিয়েছে মাঠ তৈরির ব্যাপারে। তো সেক্ষেত্রে আশা করছি আমরা আরো মাঠ পাবো এখানে। নগরায়নের চাপে প্রাকৃতিক মাঠগুলো কমে গেলেও ফেনীতে সম্ভাবনা তৈরি করছে বাণিজ্যিক টার্ফ মাঠগুলো। একদিকে কর্মসংস্থান, অন্যদিকে বাড়ছে বিনিয়োগ। তবে ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন প্রকৃত খেলোয়াড় তৈরি করতে গেলে প্রয়োজন প্রাকৃতিক মাটির মাঠগুলো টিকিয়ে রাখা। সোলাইমান ডালিম, এখন ফেনী। নিরাপত্তা নিয়ে শঙ্কা উঠলেও 26 ডিসেম্বরে শুরু হবে বিপিএল এর আসর, নিশ্চিত করলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। নিরাপত্তা ইস্যুতে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক সেরাচ্ছে বিসিবি। তবে সংক্ষিপ্ত পরিসরে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফারহান ইসানের প্রতিবেদন। দেশের চলমান পরিস্থিতিতে বিপিএল এর আসর নিয়েছিল নানামুখী শঙ্কা। সেই সাথে নিরাপত্তা ইস্যুতে দলগুলোর উৎকণ্ঠাও ছিল চোখে পড়ার মতো। তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আয়োজকদের আশ্বাসে নির্বিঘ্নে মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নিরাপত্তা নিয়ে কোনো ছাড় দিচ্ছে না বিসিবি, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। ইতিমধ্যে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে তারা। পুরো টুর্নামেন্ট জুড়ে থাকবে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতি শেষ করে সিলেট থেকেই শুরু হচ্ছে বিপিএল এর যাত্রা। ইন্টার মিনিস্ট্রি মিটিংয়ে এটা নিয়ে তো আলাপ হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে সব সময় হাইয়েস্ট লেভেল সিকিউরিটি দেওয়া হয়। পুলিশ, র্যাব, আর্মি সবার থেকে আমরা কিন্তু সব সময় সর্বাত্মক চেষ্টা করি, পাইও। সিকিউরিটি সাব কমিটি যেটা আছে তাদের সাথে আলাপ করা হচ্ছে, তারা ব্রিফ করে দিবে পুরো। অ্যান্ড আমাদের যে আগেও সবসময় বিপিএলে যে সিকিউরিটি এক্সটেন্ড করা হয়েছে এটা কিন্তু টপ ক্লাস। 26 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকেই শুরু হচ্ছে বিপিএল এর এবারের আসর। উদ্বোধনী আয়োজন থাকছে ছোট্ট পরিসরে। প্রথম দিনে 2 ম্যাচের মাঝেই পারফর্ম করবে একটি ব্যান্ড, যা দর্শকদের জন্য যোগ করবে বাড়তি বিনোদন। এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা 26 তারিখেই আপনার সিলেটে শুরু হবে, এটার কোনো চেঞ্জেস নাই। অনলি যেটা হচ্ছে যে ওইখানে একটা ছোট করে ওপেনিং সেরেমনি করা হচ্ছে। জুম্মার নামাজ আছে, সেই জন্যে খেলাটা আমরা এটা 3টার সময় নিয়ে আসা হচ্ছে। এদিকে অন্যান্য আসরের তুলনায় এবার বিপিএল এর টিভি স্বত্বের মূল্য কিছুটা কম। বিসিবি টেন্ডার আহ্বান করেছিল, যে দর পাওয়া গেছে সেই দামেই টিভি স্বত্ব চূড়ান্ত করা হয়েছে। এবার যে টেন্ডারে এসছে এই প্রাইসই এসছে। এখানে যে আমরা যদি 4-5টা কোম্পানি বিড করতো তাহলে বুঝতে পারতাম যে কম বেশি। এবার তো টেন্ডারে একটা কোম্পানি বিড করেছে, তো তার সাথে নেগোসিয়েট করে দেওয়া হয়েছে। সম্ভবত এই কারেন্ট পরিস্থিতির জন্যে হয়তো এবার ডিমান্ডটা কম। বছর শেষের উৎসবে রংযোগ করতে একটি সুন্দর ও জমজমাট বিপিএল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। ফারহান ইহসান, এখন, ঢাকা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।